সবাইকে সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা। অনলাইন ক্লাস পার্ট রানি 2021-এ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার পঞ্চম শ্রেণীতে তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় ক্লাস নিয়ে এসেছি। তো শিক্ষার্থী, কালের বিবর্তনে আমরা আরও একটি বছর শেষ করলাম, নতুন একটি বছরে আসলাম, নতুন ক্লাসে উঠলাম, সব কিছু কিন্তু আমাদের এখন নতুন। তো পড়াটাও নতুন, কিন্তু পড়া একেবারেই তোমাদের জন্য নতুন নয়, তোমরা কিন্তু শিক্ষা কার্যক্রমের সাথে জড়িত ছিলেই। তো যাই হোক, আমার পরিচিতিটা দিলাম, আশা করি তোমরা বুঝতে পারবে। আজকে আমরা বাংলাদেশ বিশ্ব পরিচয়ের অধ্যায় 1 নিয়ে ক্লাস করব। তো ক্লাসটা শুরু করার আগে আসল কিছু কয়েকটা ছবি আমরা দেখে নিই। শিক্ষার্থী, এখানে ছবিটা হয়তো সাদা কালো, বোঝা একটু কম গেল। এটা হচ্ছে 1952 সাল। 1952 সালের সেই ভাষা আন্দোলনের কিছু প্রেক্ষাপটের ছবি এখানে তুলে ধরা আছে। শহীদদের কিছু ছবি, জানি না দেখা যাচ্ছে কিনা, এখানে দেওয়া আছে। জাস্ট একটা আইডিয়া আমি তোমাদের এখানে দিচ্ছি। দ্বিতীয়ত ছবিতে আছে আমাদের 69-এর গণঅভ্যুত্থান, যে অভ্যুত্থানটার ফলে আসছিল 70-এর পরে এসেছিল 71। এগুলো একটু ঐতিহাসিক ছবি আমি তোমাদের দেখাচ্ছি। এখানে দেখা যাচ্ছে নির্বাচনের একটি ছবি। বাংলাদেশের প্রেক্ষাপটে এটি একটি ঐতিহ্যপূর্ণ নির্বাচন। 1970-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভোট দিচ্ছেন এমন একটি দৃশ্য। এখানে দেখা যাচ্ছে পাক হানাদার বাহিনীরা নিরীহ বাঙালিদের উপর অত্যাচার করছে। এই ছবিতে দেখা যাচ্ছে যে কিছু মানুষ কি কোনো কাজ করছে, আসলে এরা হচ্ছে মুক্তিযুদ্ধ করার জন্য তারা প্র্যাকটিস করতেছে বা অনুশীলন করছে। এখানে একটি একটা ঐতিহ্যবাহী জায়গা এবং একটি বিশেষ জায়গা, এবং উনি একজন ঐতিহ্যপূর্ণ ব্যক্তিবর্গ, ইতিহাসে নাম করা তাজউদ্দিন আহমদ। এটা হচ্ছে অস্থায়ী সরকার গঠনের একটি দৃশ্যপট। তো শিক্ষার্থী, এই যে ছবিগুলো আমি তোমাদের যে দেখালাম, এই ছবিগুলো দেখানোর একটাই উদ্দেশ্য, আজকে যে আমাদের পাঠ, সেই পাঠের সাথে সম্পর্কিত কিছু ছবি। তো কিছু কি বোঝা যাচ্ছে যে ছবিগুলো থেকে আমরা কোথায় যাচ্ছি? এই ছবিগুলো হচ্ছে আমাদের আজকে পাঠ শিরোনামের সাথে সম্পর্কিত। দেখো, আমাদের আজকে পাঠের আলোচ্য বিষয় হচ্ছে অধ্যায় 1 মুক্তিযুদ্ধ। এর ভেতর থেকে আমরা মুক্তিযুদ্ধের সূচনা, মুক্তিযুদ্ধের সামরিক বাহিনী ও মুক্তিযোদ্ধা, এই তিনটি পাঠ নিয়ে আমরা আলোচনা আজকে করব। যার কারণে আমরা তোমাদের এই বিষয়গুলো নিয়ে একটু ছবির আলোকে জাস্ট একটু দেখানোর চেষ্টা করলাম। এখন আসো, যথারীতি আমরা পাঠ্য বইয়ের রিডিংয়ে চলে যাব। পাঠ্য বইয়ের রিডিংটা যাওয়ার ক্ষেত্রে আমাদের পড়ার যে বিষয়টা, সে সম্বন্ধেও তোমাদের ধারণা আছে যে আমরা কীভাবে কাজটা করি। তো আসো, কথা না বাড়িয়ে মোটামুটি একটু আমরা রিডিংটা নিয়ে একটু আলোচনা করি। অধ্যায় 1 আমাদের মুক্তিযুদ্ধ। শুরুতেই দেওয়া আছে যুদ্ধের সূচনা। কিভাবে সূচনা হলো? প্রতিটা জিনিসেরই কিন্তু একটি অধ্যায় শুরু করার আগে সূচনা জিনিসটা লাগে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধ বাঙালি জাতির ইতিহাসে এক অত্যন্ত গৌরবময় ঘটনা। মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা লাভ করেছি আমাদের এই প্রিয় দেশ বাংলাদেশ। এই যে দেখো ছবিগুলো দেখালাম, এই ছবিগুলো দিয়েই আমরা বুঝতে পারছি যে আমাদের জয়ের যে সূচনাটা কিভাবে হয়েছে। এতগুলো আন্দোলনের ছবি কেন দেখাচ্ছি, দেখো রিডিং এর মধ্যে আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। 1947 সালে ব্রিটিশরা এই উপমহাদেশ ছেড়ে চলে যাওয়ার পর সৃষ্টি হয় দুটি স্বাধীন রাষ্ট্র, একটি ভারত, অন্যটি পাকিস্তান। 1947-এর আরো অনেক কিছু আমরা প্রেক্ষাপট করতে পারবো। এইখানে এই প্রেক্ষাপটের মাধ্যমে আমরা এতটুকু বুঝবো, ব্রিটিশ শাসনের অবসান ঘটার পরে আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই তিনটি সমন্বয়ে উপমহাদেশ, তার একটি বিভাজন হয়। দুই ভাগে আমরা বিভক্ত হয়ে যাই। ভারত চলে যায় একটা দিকে, আমরা পাকিস্তান, সেই পাকিস্তানের মধ্যে আবার আমরা থাকি দুইটি রাষ্ট্র বা দুটি দেশ, পূর্ব এবং পশ্চিম। পূর্ব পশ্চিম পাকিস্তান নিয়ে গঠিত হয় পাকিস্তান। পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর থেকেই পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানি বাঙালি জনগণের উপর শুরু করে অত্যাচার ও নিপীড়ন। এই যে দেখো বললাম দুটি পূর্ব পশ্চিম, তো হিসেব মতে আমরা বললাম পূর্ব পাকিস্তানি, আর যারা পাকিস্তানি বলে আমরা জানি তারা হয়ে গেলেন পশ্চিমী। তো ওরা শুরু থেকে আমাদের উপর নিপীড়ন নির্যাতন, 1947-এ দেশ বিভাগ হলেও আমরা ভাগ হয়ে আসার পরেও আবার নিপীড়ন নির্যাতনের মুখে পড়ি। পাকিস্তানি রাষ্ট্রের জন্মের পর থেকে, এটা আমি তোমাদের আগেই বলেছি, বাঙালিরাও সঙ্গে সঙ্গে প্রতিবাদ আন্দোলন গড়ে তোলে। এরকম কয়েকটি উল্লেখিত প্রতিবাদ ও আন্দোলনের ঘটনার নিচে ছকে দেওয়া হলো। ওই যে 52 দেখালাম, 69 দেখালাম, 70 দেখালাম, বোঝা গেছে কেন এই ছবিগুলো আমরা তুলে এনেছিলাম? এই যে একটি দেশে বলা হয়েছে সূচনা, মুক্তিযুদ্ধের সূচনা, কোনো জিনিসই কিন্তু একটি ঘটনার উপর পরিপ্রেক্ষি করে হয় না। এর সমন্বয়ে অনেক ঘটনা, অনেক ত্যাগ তিতিক্ষা সবকিছুই জড়িয়ে থাকে, ফলপ্রসূ যে একটি জিনিসের রূপ নেয়। আসো, এখানে আমরা সেই ঘটনাগুলো দেখতে পাই, দেখি। 1952 সালের ভাষা আন্দোলন শুরুই হলো মুখের ভাষা দিয়ে। আমাদের মুখের ভাষাটা কেড়ে নিতে চাওয়া হয়েছিল। শহীদদের রক্তের বিনিময়ে আমরা 21শে ফেব্রুয়ারি পাই।
এই 52 সেই আন্দোলনের প্রেক্ষাপট। 66 6 দফা আন্দোলন, এই একটি হচ্ছে আরেকটা মানুষ, আমরা যে বাঙালি পশ্চিম পাকিস্তানিরা যে আমাদের দাবি রাখতো, পূর্ব পাকিস্তানি মানুষের স্বাধীনতার আন্দোলনের নাম হচ্ছে 6 দফা, যা ইতিহাসে খ্যাত। 1969-এর গণঅভ্যুত্থান, 66 আন্দোলন, সেটা ফলপ্রসূ করে আবার আসে 69, তখন হয় গণবিস্ফোরণ। গণবিস্ফোরণটা মানে কি, গণঅভ্যুত্থান। সেখানে আপামর জনগণ এই আন্দোলনের সপক্ষেই ছিল, যার জন্য এটা গণঅভ্যুত্থানের রূপ নেয়। 1969-এর পর আছে নির্বাচন। এখানে অনেক ঘটনা, তোমাদের শুধু সালগুলোকে মনে রাখার জন্য প্রেক্ষাপটগুলোকে আমরা একটু ভূমিকা হিসেবে তোমাদের দেখিয়ে যাচ্ছি। নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়, বিপুল পরিমাণে ভোটে আওয়ামী লীগ জয়লাভ করে 1971-এর 25শে মার্চ পাকিস্তান বাহিনী নরকীয় গণহত্যা ও বাঙালির প্রতিরোধ। এখানে শুধু হত্যা হয়নি, প্রতিরোধ কথাটা আছে। আমি যে ছবিগুলো দেখিয়েছি জাস্ট তোমাদের একটু বোঝানোর জন্য। এই যে 1975-এর নরকীয় গণহত্যা, রাতের আধারে আমাদের একেবারে তারা 70-এর সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়টা হয়। আসল দ্বারা 1971-এর 25শে মার্চে সেনাবাহিনীর যে গণহত্যা, এটা একেবারেই কালো অধ্যায়, কালো রাত, যেভাবেই তোমরা আমরা বলি না কেন, ইতিহাসে খ্যাত হয়েছে। আমরা এই দিনে আরো একটা বিষয় জানবো। এখানে বলা ছিল বাঙালিদের প্রতিরোধ। 1971 সালের 26শে মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণার মধ্যে দিয়ে মহান মুক্তিযুদ্ধ শুরু হয়। এই যে তোমার প্রতিরোধের মানে হচ্ছে যে 26 তারিখে প্রথম প্রহরী আমাদের যে ঘোষণা আসে বঙ্গবন্ধুর পক্ষ থেকে। তো এই যে আমরা এই যে ঘটনাগুলো বললাম, দেখেছো ঠিকই মুক্তিযুদ্ধ সংগঠিতের ক্ষেত্রে এই যে তারিখগুলো অনেক অবদান রয়েছে। এবার আসি আমাদের মুক্তিযুদ্ধ যেহেতু শুরু হয়ে গেল, এই শুরুর প্রেক্ষাপটটা কিভাবে যাচ্ছিল। মুক্তিযুদ্ধ শুরুর এক মাসের মধ্যে 1971 সালের 10ই এপ্রিল গঠন করা হয় বাংলাদেশের প্রথম সরকার, যা মুজিবনগর সরকার নামে পরিচিত। এই যে মুজিবনগর সরকার, এর আগে কিন্তু বাংলাদেশের যে কোনো সরকার সেটা কিন্তু কখনই ইতিহাসে স্থান পায়নি, তাও এটা আবার ছিল অস্থায়ী সরকার হিসেবে। তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলা বর্তমান মুজিবনগর, বর্তমানে যেটা মুজিবনগর নামে তার পূর্ব নাম এখানে উল্লেখ করা আছে। আমবাগানে 17 এপ্রিল এই সরকার শপথ পাঠ গ্রহণ করে। এই যে দেখো এখানে হলো গঠন করা, জিনিসটা করার জন্য একটা পরিকল্পনা নেওয়া হয়েছিল কত, 10 এপ্রিল। আর শপথ মানে এটাকে পরিকল্পনাটা মাফিক কাজের জন্য পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয় 17 তারিখ শপথের মাঠে। এই জিনিসগুলো আমাদের খুব ভালো করে খেয়াল করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু সবচেয়ে সময় কথা হচ্ছে যে এই সময় কিন্তু বঙ্গবন্ধু করাচিতে আটক ছিলেন। তাহলে তারপরটা দেখো, তিনি কারাগারে বন্দী থাকায় সরকারের অন্যতম সদস্যরা বলে থাকার কারণে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। বঙ্গবন্ধু যেহেতু ছিলেনই না, তো এখন তার স্থলাভিষিক্ত একজনকে করা হয়, তখন উপরাষ্ট্রপতি যিনি ছিলেন তাকে তার পদে আনা হয়। তিনি পাকিস্তানের কারাগারে বন্দী থাকার কারণে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। এই সরকারের অন্যতম সদস্য হলেন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী অর্থ ও পরিকল্পনা মন্ত্রী ও AHA কামারুজ্জামান স্বরাষ্ট্র এবং ত্রাণ পুনর্বাসন মন্ত্রী। এক একজনের পদ প্লাস তাদের নামগুলো তোমরা খুব ভালো করে খেয়াল করবা। মুক্তিযুদ্ধকে সঠিক পথে পরিচালনা এবং দেশ ও বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন ও সমর্থন আদায় করার ক্ষেত্রে এই সরকারের সহায়তা লাভ করে। মুজিবনগর সরকার গঠনের পর মুক্তিযুদ্ধের প্রতি বৃদ্ধি পায়। এই সরকারের নেতৃত্বে সকল শ্রেণী বাঙালি মানুষ মুক্তিযুদ্ধ করার জন্য সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। এই যে দেখো, যে কোনো জিনিসে আমরা পরিকল্পনা না করে চললে সেটা কিন্তু বাস্তবায়ন হওয়া খুবই কঠিন হয়ে যায়, এবং যদি দলে কাজ করা হয় সেই কাজটি আরো সুন্দর ও পরিশুদ্ধ হয়। এই যে মুজিবনগর সরকার, এই মুজিবনগর সরকারের গঠনে এই দায়িত্বটা পালন করা হয়েছিল। তো এখানে আমরা ইতিহাসটাকে খুবই সারসংক্ষেপভাবে মোটামুটি মূল জিনিসটাকে নিয়ে আমরা আলোচনা করছি। এখন আসুন দ্বিতীয় পার্ট। দ্বিতীয় পার্টে কি রয়েছে, মুক্তিযুদ্ধের সামরিক বাহিনী। সামরিক বাহিনীকে দেখো, যুদ্ধ মানেই যদিও আমার বাংলা সব মানুষ ঝাঁপিয়ে পড়েছিলেন, কিন্তু এখানে সামরিক বাহিনীরও কিন্তু প্রয়োজন, কারণ যথাযথ প্রশিক্ষণের দ্বারা যে কাজটা হয় তার বাইরে কিন্তু সেই কাজটা অত ফলপ্রসূভাবে কমপ্লিট করা যায় না। তা আসলে এখানে আমরা দেখি 1971 সালের 11ই জুলাই মুক্তিবাহিনী নামে একটি বাহিনী গঠন করা হয়। এই বাহিনীর প্রধান সেনাপতি ছিলেন জেনারেল মোহাম্মদ আতর গনি ওসমানী, উপ সেনাপতি ছিলেন গ্রুপ ক্যাপ্টেন KA খন্দকার। এটা হলো আমরা যে বাহিনীটা তৈরি করা হলো কত সালে, এর প্রধান দায়িত্ব কাকে, কারণ একটা বাহিনী গঠন করা হলে নিশ্চয়ই একজন নেতৃত্বে দরকার পড়ে, একজন দলনেতা। এই হিসেবে প্রধান
যে ছিলেন তিনি ছিলেন আকবর গনি ওসমানী। মুক্তিবাহিনীকে ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল, 3টি ব্রিগেড ফোর্সে। দেখো জিনিস যত বড় কাজ করতে কিন্তু একটু কঠিন হয়, সেই হিসেবে আবার করা হয় কি জিনিসগুলোকে যদি আমরা ভাগে ভাগে সাজিয়ে নিই সুবিধা হয়। এই বাহিনীটার কাজও স্বতঃস্ফূর্ত এবং সাফল্যভাবে করার জন্য এই যে 3টি ভাগ করা হয়। মেজর খামেদ মোশাররফের নেতৃত্বে কে ফোর্স, মেজর কে এম শফিউল্লাহর নেতৃত্বে এস ফোর্স, মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে জেড ফোর্স। এটা হলো বাহিনীটিকে করা হলো 3টি ভাগে যাতে কাজের সুবিধা আসে। আবার আমাদের যে পুরো বাংলাদেশটা এই মুক্তিযুদ্ধটাকে যেন মুক্তির যোদ্ধারা সঠিকভাবে পরিচালনা করে যুদ্ধ করে দেশ জয় করতে পারে, শত্রুকে সঠিকভাবে আক্রমণ করতে পারে, সেই হিসেব চিন্তা করে আবার যুদ্ধ পরিচালনার সুবিধার জন্য সারা দেশে 11টি সেক্টরে ভাগ করা হয়েছে। এখানে একটি ম্যাপের মাধ্যমে আমরা 11টি নাম্বার দেখতে পারি এবং এই 11টি নাম্বার কোন কোন এলাকা নিয়ে গঠিত আমাদের পাঠ্য বইয়ে সেই জিনিসগুলো উল্লেখ করা আছে। দেখো 1 নং সেক্টরে আছে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং নোয়াখালী জেলার অংশবিশেষ। অংশবিশেষটা কি? এটা কোন একটি বস্তু না যে কেটে দিলে টুকরো হয়ে সমান ভাগে চলে গেল, এটা একটা ভৌগোলিক সীমারেখা, এদিক ডান বাম উত্তর দক্ষিণ অন্যান্য অংশ থাকতেই পারে, যার কারণে এখানে অংশবিশেষ কথাগুলো উল্লেখ। 2 নং সেক্টর আছে কুমিল্লা, ফরিদপুর জেলা এবং ঢাকা ও নোয়াখালী জেলার অংশবিশেষ। 3 নং সেক্টর মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ এবং ফেনী জেলার অংশবিশেষ। সেক্টর 6 উত্তর সিলেট সদর ও দক্ষিণে হবিগঞ্জ মধ্যবর্তী সমগ্র অঞ্চল। সেক্টর 5 রয়েছে সিলেট জেলার অংশবিশেষ। রংপুর ও দিনাজপুর রয়েছে 6, সাথে রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর জেলার অংশবিশেষ। 8 কুষ্টিয়া, যশোর ও খুলনা। 9 বরিশাল, যশোর ও 9 হচ্ছে বরিশাল, পটুয়াখালী এবং খুলনা ও ফরিদপুর জেলার অংশবিশেষ। এই যে 10 নম্বর সেক্টর, এটা একটি বিশেষ সেক্টর, এটা কোনো এলাকার ভৌগোলিক সীমা ছিল না। এইখানে যে কমান্ডার এবং যারা যুদ্ধ পরিচালনার কাজে ব্যবহৃত হতো তারা নয়ের যে দিকে, আমরা যে দিক থেকে যে কোনো সেক্টরে নৌ অভিযান চালালে এই সেক্টরের কর্মীরা সেখানে চলে যেত, সেক্টরের কাজ শেষ হলে ওই অভিযান শেষ হলে পুনরায় তারা এই 10 সেক্টরটা ফিরে আসতো। এটা হচ্ছে একটা বিশেষ সেক্টর, এটা এর জন্য কোনো অঞ্চলের ভাগ করা নেই। 11 সেক্টর আছে টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলার অংশবিশেষ। এছাড়াও তোমার স্থানীয় ছোট ছোট সেনাবাহিনী ছিল, যোদ্ধা বাহিনী ছিল। ভারতের বিভিন্ন অঞ্চলে যোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া হতো, তারা গেরিলা ও সম্মুখ যুদ্ধে অংশ নিত। 30,000 নিয়মিত যোদ্ধা নিয়ে গঠিত এই বাহিনীর নাম মুক্তি ফোর্স। 1 লক্ষ গেরিলা ও বেসামরিক যোদ্ধার সমন্বয়ে গঠিত মুক্তি বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিল এই মুক্তি ফোর্স। এই যে মুক্তি ফোর্স, এখানে সুন্দর করে মুক্তি ফোর্সের গঠন সবকিছুই ডিটেলস ভাবে দেওয়া আছে। এখানে একটা কথা আছে গেরিলা। গেরিলা একটা যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে যখন যোদ্ধাদের ডিভিশন করা হয়, গেরিলা একটা সেক্টর রাখা হয়। তারা বিশেষ বিভিন্ন কৌশল অবলম্বন করে সম্মুখ যুদ্ধ নেয়, বড় বড় বাহিনীতে বিভিন্ন রকম তথ্য তারা সংগ্রহ করে সম্মুখ যুদ্ধেও বেশিরভাগ অংশগ্রহণ করে। আর গেরিলা বাহিনীটা যুদ্ধক্ষেত্রের জন্য একটি বিশেষ উপযোগী উপাদান। এবার আসো 3 নম্বর সেক্টরে, যেটা আছে মুক্তিযোদ্ধা। এইবার মুক্তিযোদ্ধাদের বিষয় একটু আমরা দেখব। মুক্তিযুদ্ধে সমগ্র বাঙালি জাতি জড়িয়ে পড়ে। এই যুদ্ধে দল মত নির্বিশেষে সকল শ্রেণীর পেশার অংশগ্রহণ করে। ক্ষুদ্র নৃগোষ্ঠীও এই যুদ্ধে অবদান রাখে। দেখো আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্বন্ধে কিন্তু প্রায় 5ম শ্রেণীতে 4র্থতে পড়েছিলাম, সেখানেও কিন্তু তারা, আমরা হয়তো ভাবো তারা উপজাতি পাহাড় অঞ্চলে ছিল না, তাদের অবদানও মুক্তিযুদ্ধে রয়েছে। নারীরা কি করেছে? মুক্তিযোদ্ধাদের খাদ্য, আশ্রয়, তথ্য দিয়ে সাহায্য করেছেন। অনেক নারী প্রশিক্ষণ নিয়ে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে। সংস্কৃতি কর্মীরা তাদের কার্যক্রমের মধ্য দিয়ে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করে। এছাড়া প্রবাসী বাঙালিরাও বিভিন্ন দেশে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করে। এই যে আমাদের যুদ্ধটা যে হচ্ছিল, প্রবাসীদের যে কাজ, আমাদের যুদ্ধটা কি ন্যায়সঙ্গত অসঙ্গত, এই জিনিসগুলো তুলে ধরার দায়িত্ব কিন্তু প্রবাসীরা নিয়েছিলেন। সংস্কৃতি কর্মীরা, হয়তো আমরা মনে করি নাচ গান আবার যুদ্ধে কিসে লাগে, অনুপ্রেরণার জন্য। দেখবা একাধিক কাজ করার ফলে একটা বিশ্রাম বা বিনোদনের প্রয়োজন। এই সাংস্কৃতিক কর্মীরা আমাদের সেই অনুপ্রাণিতগুলো আমাদের মুক্তিযোদ্ধাদের করেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি নারী যোদ্ধাদের কথা শুনলাম, সেই নারী যোদ্ধাদের ছবি, যুদ্ধে যাচ্ছে এরকম কিছু দৃশ্য। এখানে দেখো প্রতিটি সেক্টরে গেরিলা বাহিনীর জন্য নির্দেশ ছিল। যে গেরিলা বাহিনী ছিল তাদের যে বললাম বিশেষ কাজে তাদের ব্যবহৃত হয়। অ্যাকশন গ্রুপ, অস্ত্র বহন এবং সম্মুখ যুদ্ধে তারা অস্ত্র বহন করত এবং সামনাসামনি যুদ্ধ করত। ইন্টেলিজেন্ট গ্রুপ শত্রুদের গতিবিধি সম্পর্কে খবর সংরক্ষণ করত। এই সময় দেশে মানুষের প্রিয় অনেক গানের মধ্যে একটি ছিল জয় বাংলা, বাংলার জয়। জয় বাংলা ধ্বনি ছিল মুক্তিযোদ্ধাদের প্রিয় স্লোগান।
আমাদের এই যে রিডিংটা 3টা পাঠ পর্যন্ত আমরা পড়লাম, এখান থেকে আমরা পাঠালোকে তোমাদের সংক্ষিপ্ত শূন্যস্থান, বড় প্রশ্ন এগুলো দিয়ে থাকি। কিন্তু আজকের পাঠের আলোকে আমরা কি করব, এই জিনিসগুলোতে যাব না। আমরা এই যে পাঠটা রিডিং করালাম, এখানে ইতিহাসটা অনেক বড়। আমরা চেষ্টা করেছি সংক্ষিপ্তভাবে তোমাদের বয়স বা তোমাদের মেধা অনুযায়ী আমাদের এখানে দেওয়ার জন্য। এই পাঠ আলোকে আমরা কিছু সংক্ষিপ্ত শূন্যস্থান সাজিয়েছি, সেই জিনিসগুলো আমরা একটু দেখব। তো এই আলোকে আজকে আমরা যে অল্প অল্প, যেহেতু প্রথম দিন প্রথম ক্লাস, অল্প অল্প একটু আমরা নেওয়ার চেষ্টা করি। তো আমরা প্রথমে কিছু শূন্যস্থান দেখব। এই পাঠ শিরোনামটার পর দেখো শূন্যস্থান। শূন্যস্থান পূরণ। আমাদের এই প্রিয় দেশটি লাভ করেছে মুক্তিযুদ্ধের মাধ্যমে। এই যে মুক্তিযুদ্ধ কথাটা আমরা বানানগুলো খুব কেয়ারফুলি দেখব। আর দেখো লাইনটা হুবহু পাঠ্য বইয়ের আলোকে। 1966 সালের 6 দফা আন্দোলন, 66 সালের 6 দফা আন্দোলন, একদম পাঠ্য বইয়ের লাইন। জেনারেল ওসমানী বঙ্গবীর নামে পরিচিত। তোমাদের পাঠ্য বই দেখবে এসে নিচে করি, এইখানে এই লাইনটা আছে। মুক্তিযুদ্ধে সমগ্র বাঙালি জাতি জড়িয়ে পড়ে। মুজিবনগর সরকার গঠনের পর মুক্তিযুদ্ধের প্রতি বৃদ্ধি পায়। এই গেল 5টা। আসলে আমরা আরো করব, পাঠ আলোকে জাস্ট আমরা এই কটা জিনিস দিলাম। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এমন 5টি ঘটনার কথা উল্লেখ করো, লেখো যা মুক্তিযুদ্ধ সংগঠনে ভূমিকা রাখে। মুক্তিযুদ্ধের সংগঠনে ভূমিকা রাখে এমন 5টি ঘটনার কথা নিচে দেওয়া হলো। 1952 সালে ভাষা আন্দোলন, 66 সালের 6 দফা আন্দোলন, 1969 গণ অভ্যুত্থান, 1970 সালের নির্বাচন, 1971 সালের 26শে মার্চে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের সূচনা। আজ থেকে কত বছর আগে মুক্তিযুদ্ধ হয়েছিল? আজ থেকে 50 বছর আগে 1971 সালে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করে? এই যে দেখো শপথ গ্রহণ কথাটা একেবারে উল্লেখ করা আছে, এখানে কিন্তু গঠন না বলে বলা হয়েছে শপথ। ঠিক দেখো 1971 সালের 17 এপ্রিল শপথ পাঠ করেন। মুক্তি ফৌজ কি? গেরিলা ও সমুদ্রযুদ্ধে অংশ নেওয়ার জন্য ভারতের বিভিন্ন অঞ্চলে প্রশিক্ষণ নেওয়া 30,000 নিয়মিত যোদ্ধা নিয়ে গঠিত বাহিনী নাম মুক্তিযোদ্ধা, মুক্তি ফৌজ। মুক্তি বাহিনীকে কয়টি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল? ও কি কি? মুক্তি বাহিনীকে 3টি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল, কে ফোর্স, এস ফোর্স, জেড ফোর্স। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা পাঠ আলোকে এই এতটুকুই তোমাদের দিচ্ছি। তো পরবর্তীতে আবার আমরা এই পাঠ্যের বাকি অংশগুলো রাখবো, সেখানে প্রয়োজনীয় আরো প্রশ্ন করার সবই তোমরা পাবে। তবে সবার আগে কাজ হচ্ছে কি, আমরা প্রতিটা পাঠ খুব ভালো করে রিডিং করব, রিডিং এর লাইনগুলোকে দাগাবো। আর আমরা এই পাঠের আলোকে কিন্তু পড়ার পদ্ধতি সম্বন্ধে ক্লাস করেই জেনেছি, সেখানে পদ্ধতির কোনো পরিবর্তন হয়নি। তো আমি তোমাদের যতটুকু চেষ্টা করলাম যে তোমাদের সহায়তা করার জন্য। বাসায় একটু বারবার ক্লাসগুলো দেখবে, পড়বে, আবার ক্লাসে উপস্থিত হব, এইটুকু নিয়ে থাকি।